রুমের মধ্যে এসে মায়ের কিছু স্মৃতি কল্পনা করতে করতে ঘুম চলে এসেছিল। মাহির ডাকে ঘুম ভেঙে গেল। মাহি বলল, ভাইয়া মা তোমাকে খেতে ডাকছে। বললাম, বাবা এসেছে? হ্যাঁ, বাবা খাবার টেবিলে বসে আছে। আচ্ছা চলো তাহলে। খাবার টেবিলে আমি, বাবা আর মাহি একসাথে বসলাম। ছোট মা খাবার বেড়ে বেড়ে দিচ্ছেন। নানা ধরনের তরকারি রান্না করা হয়েছে। সবার প্রথম আমার প্লেটে ইলিশ মাছের মাথা আর মাছের ডিম দেওয়া হলো। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছি, হঠাৎ করে বাবা বলল, তারপর কি খবর তোমার, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসলে? তোমার তো এ বাড়িতে আসার কথা না। কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা বোঝা যাচ্ছে। আমি এবার দাঁড়িয়ে থাকা ছোট্ট মায়ের দিকে তাকিয়ে রইলাম। তিনিও আমার দিকে তাকিয়ে আবার বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন, কারণ বাবা পরবর্তীতে কি বলে সেটা জানার জন্য। বললাম, তেমন কোনো উদ্দেশ্য নেই, হঠাৎ করে চলে এসেছি। একটা কাজের জন্য এসেছিলাম বাগেরহাট, তাই ভাবলাম ঘুরে যাই। ও আচ্ছা, তাই তো বলি যে ফারজানার ছেলে হঠাৎ আমার বাড়িতে কি করে? তাই ঈদের দিন মায়ের কাছে থাকতে মন চায় না? এবার আমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল, তাই কোনো মতে নিজেকে সামলে বললাম, আমার মা মারা গেছে 6 বছর আগে। এবার বাবার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বাবা বলল, তোমার মা মারা গেছে তা আমি জানি। আমি বলছি, দীর্ঘ 1 মাস রোজার পরে ঈদের দিন মায়ের কবরের কাছে সন্তানের যাওয়া উচিত ছিল। জি তা ছিল, কিন্তু আপনি আমার মায়ের মৃত্যুর সংবাদ জানেন? হ্যাঁ জানি। কেন জানতে পারি না? জি পারেন। তাহলে আর কি। আচ্ছা, যে দরকারে এসেছো সেটা যদি শেষ হয়ে থাকে তাহলে তো কালই চলে যাবে মনে হয়। জি, আমি কালই চলে যাব। বাবা হাত ধুয়ে উঠে চলে গেলেন। আমি 2 চামচ ডাল নিয়ে বাকি ভাতগুলো খেয়ে উঠে পড়লাম। আমার জন্য বরাদ্দ করা রুমের মধ্যে গিয়ে দক্ষিণ জানালা খুলে বাইরে তাকিয়ে আছি। বাবার প্রতিটি কথা কানের মধ্যে বেজে উঠল। আমি এসে তাদের মাঝে একটা ক্ষণিকের অশান্তি সৃষ্টি করেছি। ফসলের মাঠের মধ্যে আগাছা হয়ে ঢুকে গেলাম, কিন্তু যেটা উচিত ছিল না। বাবার কাছে মায়ের শেষ প্রশ্নটা করতে ইচ্ছে করে, কিন্তু সাহস পাচ্ছি না। পরিস্থিতি সেই সুযোগ তৈরি করে দেয় নাই আমাকে। তবে যতটুকু বুঝতে পারছি ততটুকু বা কম কিসে। আমি যত দ্রুত সম্ভব চলে যাব, কারণ আগামীকাল ঈদের দিন বাবার অনেক পরিচিত ব্যক্তি অথবা গ্রামের অনেকে আসবেন। তাদের সামনে হয়তো আমি ফারজানা কবিতার ছেলে পরিচয় দিয়ে দাঁড়াতে পারবো না। বাবা হয়তো আমার জন্য লজ্জিত হবে। তার চেয়ে আজকে সকালে যেভাবে সূর্য ওঠার আগে ঢাকা থেকে রওনা দিলাম, ঠিক তেমনি করে আগামীকাল সূর্য ওঠার আগে এই সূর্যমুখী গ্রাম ত্যাগ করতে হবে। আমার মায়ের কোনো সম্মান হয়তো কারো কাছে নেই। মায়ের সাথে সাথে আমিও আজ দূর আকাশ পথের যাত্রী। বাবা ভালো থাকুক ছোট মা আর মাহিকে নিয়ে, তার জীবন পেরিয়ে যাক আনন্দে। আমি না হয় ব্যস্ত শহরের মাঝে দিন শেষে মায়ের কবরের পাশে দাঁড়ালে 2 ফোঁটা চোখের পানি ফেলে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ব। জীবন এমন কেন? মানুষ সঠিক সময়ে সঠিক কাজ করতে চায় না কেন? আজকে আমি এভাবে কেন? নিজের কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি ছোট মা দাঁড়িয়ে আছে। বললেন, বাবার কথায় কষ্ট হচ্ছে তাই না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না মা, সত্যি মেনে নিতে আমার তেমন কষ্ট হয় না, কারণ ছোটবেলা থেকে কষ্টের মাঝে বড় হয়েছি তো। তোর বাবার উপর রাগ করিস না বাবা, তুই হচ্ছে আদরের ডাক, তাই ছোট মায়ের মুখে তুই শুনে ভালো লাগলো। রাগ করার ক্ষমতা আমার নেই মা। তোর বাবাকে যতটা কঠিন মনে করছিস, তিনি কিন্তু ভেতর সম্পূর্ণ বিপরীত। তোর মায়ের জন্য, তোর জন্য রাতের পর রাত কষ্ট পাচ্ছে। একটা কথা বলবেন মা? বল। বাবা আমার মায়ের মৃত্যুর খবর কিভাবে জানে? তোর বাবা তোদের খবর সব সময় রাখতেন, সেই 22 বছর আগে থেকে। মানে? তোর মা তোকে নিয়ে চলে যাওয়ার মাসখানেকে তোর বাবা দেশে ফিরে আসে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়, কিন্তু খবর পেতে পেতে 6-7 মাস লেগে গেল। তোর মা যাকে বিয়ে করেছিল তার বাড়ি তোর নানা বাড়ির পাশের গ্রামে। তাকে খুঁজে বের করা হলো, কিন্তু তোর মা হাসপাতালে তখন। ছোটবেলায় নাকি তোর মা একবার অসুস্থ হয়েছিল, তখন তোর মাকে যাকে বিয়ে করেছিল সে নাকি সব কিছু নিয়ে পালিয়ে গেল। তার এক আত্মীয়ের মাধ্যমে তার সাথে তোর বাবা যোগাযোগ করে। সে তখন তোর আর তোর মায়ের ঠিকানা বলে। তখন তোর বাবা খবর নিয়ে জানে যে তোর মা হাসপাতালে ভর্তি। তোর বাবা বাড়ির মালিকের কাছে বলে টাকা দিয়ে অপারেশনের ব্যবস্থা করে। তোদের জন্য বাড়ি ভাড়া মাফ করে দিতে বলে, কারণ প্রতি মাসে তোর বাবা ভাড়া দিয়ে দিত। তোর বাবা তখন তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছে, কিন্তু তোর দাদি জীবিত ছিল বলে পারে নাই। তোর দাদি পালিয়ে যাওয়া পুত্রবধূকে পুনরায় ঘরে তুলতে পারবে না, এবং তারই জোড়াজড়িতে আমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। তোরা যে বস্তিতে থাকতি সেখানে সবাই তোকে তোর মা যার সাথে পালিয়ে গেল তার সন্তান জানে। তাই তোর বাবা কখনো সামনে গিয়ে দাবি করেনি, কারণ তোর বাবা যদি সবার সামনে গিয়ে সবকিছু বলে তারপর তোকে নিয়ে আসতে চাইতো, তাহলে সেইখানে সবাই তোর মাকে অপমান করত। তোর মাকে সবাই খারাপ মনে করত, আর তোর মা কষ্ট পেত। তাই তোর বাবা এতটা বছর ধরে নিজের কষ্ট নিজের কাছে রেখে দিয়েছে, কখনো প্রকাশ করেনি। তোর মা যখন মারা গেছে তখন সে অনেক কান্না করছে কিনা জানি না, তবে কয়েকটা রাত ছাদে কাটিয়ে দিয়েছে। তুই এই যে রুমের মধ্যে আছিস, এটা তোর মায়ের রুম। তোকে নিয়ে 11 মাস এই রুমের মধ্যে থাকতো তোর মা। এই রুমটা সুন্দর করে সাজিয়ে রাখা
রাখা হয়েছে শুধু তোর জন্য। আমি বউ হয়ে আসার 3 মাস পরে তোর দাদির মৃত্যু হলো। আমাদের বিয়ের 5 বছর পরে তোর বোন মাহির জন্ম হয়েছিল। তুই তোর বাবার সাথে রাগ করে চলে যাস না বাবা, কারণ তোর বাবা তোকে পেয়ে কতটা আনন্দিত সেটা আমি বুঝতে পারছি। হয়তো অনেক অভিমান নিয়ে বসে আছে তাই এমন করে কথা বলে, তাই বলে বাবার সাথে রাগ করে চলে যাস নে। আমি হতবাক হলাম, বললাম ঠিক আছে মা, তাহলে আপনার কথাই রাখবো। আমার মা আমাকে বলেছিলেন যে আমি যেন বাবাকে জিজ্ঞেস করি বাবা কি মাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। তখন ছোট মা বলল, আজও তোর বাবা খুব ভালোবাসে তোর মাকে। তার সাথে সংসার করতে করতে অনেক বছর পার হয়ে গেছে, তাই আমি জানি তোর বাবা তোকে আর তোর মাকে কতটা ভালোবাসে। আচ্ছা তুই ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, কাল সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। বাতি বন্ধ করে বিছানায় শুয়ে আছি। নতুন অপরিচিত স্থান, তাই ঘুম আসছে না। এমন একটা উত্তেজনাপূর্ণ রাতে ঘুম আসার কথা নয়, তবুও বৃথা চেষ্টা করছি। মায়ের কথা খুব মনে পড়ছে। কি অপরাধ তার, সে একটা মানুষকে ভালোবেসে স্বপ্ন দেখেছিল আর স্বপ্ন পূরণ করতে সবাইকে ছেড়ে চলে গেছে। এটাই তার অপরাধ। যার সাথে পালিয়ে গেল সে যদি মাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতো তাহলে মায়ের জীবনের গল্পটা ভিন্ন হতে পারত, কিন্তু হয়নি, কারণ প্রকৃতি সবকিছুর হিসাব রাখেন। সবকিছু সবাইকে ফিরিয়ে দেবে। দরজা খুলে কে যে অন্ধকারে প্রবেশ করলো। রুমে অন্ধকার, তবুও চোখ সয়ে গেছে। বাহিরে জ্যোৎস্না নেই, কারণ আজকে শাওয়াল মাসের নতুন চাঁদ উঠেছে। তবুও ঘরের মধ্যে তাকিয়ে বোঝা যাচ্ছে বাবা প্রবেশ করেছে, কারণ মা অথবা মাহির দেহ এতটা লম্বা আর স্বাস্থ্যবান না। আমার খাটের পায়ের কাছে টেবিলের কাছে গিয়ে কি যেন রাখলেন। আমি নিঃশব্দে তাকিয়ে আছি। টেবিলের কাছ থেকে আমার মাথা আসলো। মশারিটা আস্তে আস্তে তুলে আমার কপালে হাত রাখলেন। আমি ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি। বাবা তার মাথা নিচু করে আমার কপালে আস্তে একটা চুমু দিল। তারপর হাত সরিয়ে মশারি ঠিক করে দিয়ে পিছনে ফিরে যেভাবে এসেছে সেভাবেই চলে গেল। আমি অন্ধকারের মতো সবকিছু গোপনে দেখলাম। বাবা গোপনে এসেছে, তাকে গোপনেই যেতে দিলাম। সারা দিয়ে তাকে অপ্রস্তুত করে কি লাভ হতো। সকালবেলা মাহির ডাকে ঘুম ভেঙে গেল। গতকাল সারাদিনের ক্লান্তি আর গভীর রাতে ঘুমানোর জন্য ঘুম ভাঙতে চায় না, তবুও চোখ ডলতে ডলতে উঠে বসলাম। আজকে ঈদের দিন, বৃষ্টি নামলে মানুষের আনন্দ মাটি হয়ে যাবে, তাই প্রার্থনা করি বৃষ্টি না আসুক। মাহি বলল, ভাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে নিচে আসো, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বললাম, আমার তো পাঞ্জাবি নেই মাহি। বারে, বাবা তোমার জন্য রেখে গেছে ওই যে টেবিলের উপর, তাড়াতাড়ি করো। আমার জন্য পায়জামা পাঞ্জাবি কিনলো কখন? গতকাল তুমি আসার সাথে সাথে বাবা বেরিয়ে গেল, মনে আছে? বাবা তখন মোরেলগঞ্জ বাজারে গিয়ে তোমার জন্য এগুলো কিনে এনেছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম বাবা হঠাৎ আজকে ইফতার করতে এলো না কেন, কিন্তু পরে যখন জানলাম তোমার জন্য এগুলো কিনতে গেছে তখন সব কিছু বুঝতে পারছি। এখন তুমি কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি তৈরি হও, মা নাস্তা রেডি করছে। নাস্তা খেয়ে বাবার সাথে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে। আচ্ছা তুই যা, আমি আসছি। মাত্র 10 মিনিটের মধ্যে গোসল করে বেরিয়ে পড়লাম আর তাড়াতাড়ি করে পায়জামা পাঞ্জাবি পরে রেডি হচ্ছে। পাঞ্জাবি ঠিকই আছে, কিন্তু লম্বা একটু বেশি হয়ে গেছে, তবুও ব্যাপার না, ঠিক আছে। নিচে গিয়ে দেখি ছোট মা নাস্তা টেবিলে সাজাচ্ছে। বাবা পাঞ্জাবি পরে টেবিলের সামনের চেয়ারে বসে আছে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। নাস্তার প্লেট সামনে নিয়ে খাওয়া শুরু করছি। তখন মা বলল, কিরে পাঞ্জাবি ঠিকমতো হয়েছে তো? হ্যাঁ ঠিকমতো হয়েছে, সমস্যা নেই। পছন্দ হয়েছে তোর? তোর বাবা নিজে পছন্দ করে কিনে এনেছে। হ্যাঁ খুব সুন্দর, সাদা পাঞ্জাবি অন্যরকম একটা অনুভূতি। এখন নাস্তা করে তোর বাবার সাথে নামাজ পড়ে আয়, তারপর তোর অনেক কাজ আছে আজকে। কি কাজ? আগে নামাজ পড়ে আয়, পরে বলছি। আচ্ছা ঠিক আছে। জীবনের প্রথম বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাব। মনের অনুভূতি অন্যরকম লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে মা আমাকে আর তার স্বামীকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এলাকার আরো 2 জন মানুষ আমাদের সাথে হাঁটছে। আমার দিকে একবার ভ্রু কুঁচকে তাকিয়ে মনের মধ্যে প্রশ্ন রেখে হাঁটছে। বাবার পাশাপাশি সবার সাথে ঈদগাহ ময়দানে বসে নামাজ পড়লাম। খুতবা শেষে মোনাজাত ধরা হলো। বাবার চোখে পানি দেখতে পেলাম। আমিও 2 ফোঁটা চোখের পানি বের করে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করলাম। মোনাজাত শেষ করে দাঁড়িয়ে বাবা কয়েকজনকে ডাক দিলেন। সবার সাথে এক এক করে কোলাকুলি করলেন। তারপর আমার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে ডাকলেন। আমিও 2 হাত বাড়িয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার চোখে আবারও পানি বের হয়ে গেল। বাবা আমাকে জড়িয়ে ধরে সবাইকে বলল, আমার সন্তানকে সবাই চিনতে পেরেছো? কারো উত্তর দেওয়ার আগে সে আবারও অন্য প্রসঙ্গ তোলে। এক এক করে বিভিন্ন কথা বলে যাচ্ছে। আমি শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। মনে মনে বলছি, মা তুমি কি তোমার উত্তর পেয়েছো?